হ্যালো, নমস্কার সবাইকে। আসসালামু আলাইকুম। সবাইকে বন্ধের দিনের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা রিকোয়েস্টেড রেসিপি নিয়ে আসলাম। রেসিপি হলো বিরিয়ানির রেসিপি, আর সাথে একটু ফাঁকিবাজি রান্নাও করছি। একসাথে দুটো রান্নাই করব। সয়াবিন দিয়ে মাংস রান্না করব, আর হচ্ছে সেই রান্নার সাথে একসাথে বিরিয়ানি রান্না করব আজকে। তো সয়াবিনটা দিলে কি হয়, বিরিয়ানির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর খেতেও দারুণ হয়। তো আজকে মূলত আমি 3 পট চাউলের মানে 3 পোয়া চাউলের বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি মাংস নিয়ে নিয়েছি 2.5 কেজির মতো, আর আলু নিয়ে নিয়েছি বড় সাইজের 4টা, আর সাথে সয়াবিন নিয়ে নিলাম প্রায় 1.5 পোয়ার মতো। তো এখানে দেখুন, প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। আমি আসলে ঘি খেতে পছন্দ করি না, বা আমার মেয়েরা, আমার পরিবারের কেউই ঘি খেতে পছন্দ করে না, তাই আমি তেল দিয়ে, সানফ্লাওয়ার অয়েল দিয়েই বিরিয়ানিটা রান্না করব। তো এখানে আমি 1/2 কেজি পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আমার নিজের হাতে বাটা মশলা, মানে শুকনো গরম মশলার উপকরণগুলো প্রথমে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। তো তারপরে এই যে দেখুন, আদা রসুন বাটা অ্যাডজাস্ট করে দিলাম ওখানে। অ্যাড করে দেওয়ার পরে আদা রসুন বাটার সাথে একটু লবণ দিয়ে দিব, যাতে একটু তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখন আদা রসুন বাটা আর পেঁয়াজগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিব। ধৈর্য ধরে রান্না করতে হবে। যতটা ধৈর্য ধরে রান্না করব আমরা, রান্নাটার টেস্ট তত ভালো হবে। তাই সব কিছুতে ধৈর্য থাকতে হবে, অধৈর্য হলে চলবে না। তো এখানে দেখুন, আমি এই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। এখানে মশলা দিয়ে দিয়েছিলাম, আমি হলুদ মরিচ মশলা আর মাংসের মশলা দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি মশলাটা আমি এখন দিব না, যেহেতু বললাম ফাঁকিবাজি রান্না করব। এখানে একসাথে দুটো রান্না হয়ে যাবে এক রান্নার সাথে। তো বিরিয়ানি মশলাটা আমি পরে অ্যাড করব। এখানে এমনিতে আমি দিয়ে দিলাম হলুদ মরিচ মশলা, জিরার গুঁড়া, আর হচ্ছে মাংসের মশলা। তো এটা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আলুগুলো একটু ভালো করে মশলার সাথে মিক্স করে নিব, যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকতে পারে। এখানে আমি লবণও অ্যাড করে দিয়েছিলাম। তো এখানে ভালোভাবে কষাতে থাকবো। ভালোভাবে না কষালে কোনো কিছুর স্বাদই আসে না। আমি রান্না করব আর পাড়া প্রতিবেশী জানতে পারবে না, সেটা কখনোই হবে না। আমি রান্না করে গেছি মানেই কি আশপাশ পুরো বিল্ডিংয়ে খোঁজ খবর হয়ে যেতে হবে আমার ঘরে আজকে এ রান্না হচ্ছে, না হলে কিসের রান্না। রান্না করব, স্মেলটা যদি বাইরে না যায়, মানুষ বুঝতে না পারে, তাহলে আর সে রান্নার দরকার কি। তো এখানে দেখুন, আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন অ্যাড করে দিব। সয়াবিনটাও ভালো করে কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিতে থাকবো। তো দেখতেছেন এখানে অনেক পরিমাণে সয়াবিনগুলোকে আমি গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে রেখেছি। এবার এগুলো ভালোভাবে কষাতে থাকবো আলু আর হচ্ছে মশলার সাথে। আমি মূলত অনেক স্লো রান্না করি, মানে অনেক ধৈর্য ধরে রান্না করি। রান্নাতে আমার প্রচুর পরিমাণে ধৈর্য, একদম আস্তে আস্তে নিট অ্যান্ড ক্লিনভাবে আমি রান্নাটা করি। তাড়াহুড়ো রান্না আমি মোটেও পছন্দ করি না, তাই সব সময় চেষ্টা করি আস্তে ধীরে রান্না করতে, আর রান্নাটা যেন ভালো হয় সেটা চেষ্টা করি। তো সেজন্য একটু সময় নিয়ে রান্না করতে হবে আপনাদেরও, যাতে টেস্টটা ভালো আসে। তো ভালোভাবে মরিচ এভাবে কষানোর পরে কি করব, এখানে অ্যাড করে দিব কেটে রাখা মাংস, যেটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পাশে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। যখন এটা রেডি হয়ে যাবে, তখন তার মধ্যে আমি মাংসটা অ্যাড করে দিব। মূলত আমি মরিচ কষানোর সময় পানিটা খুব কমই ইউজ করি, তাতে কি হয়, মরিচের ঝাঁজটা তাড়াতাড়ি বের হয়ে যায়, আর হচ্ছে রান্নাটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আমার মতো করে রান্না করতে চেষ্টা করবেন। যারা বিরিয়ানি সবাই রান্না করতে পারে, তবে এক একজনের রান্নার পদ্ধতি, এক একজনের রান্নার মশলার পরিমাণ এক এক রকম হয়, তার কারণেই টেস্টটা একটু এদিক সেদিক হয়, খুব ভালো ভালো খারাপ এরকম হয়। তো আমি সবসময় এরকমই
বিরিয়ানি রান্না করি মূলত একটু অন্যরকমভাবে। অনেক রকমভাবে বিরিয়ানি রান্না করি, তবে আমার মনে হয় এভাবে বিরিয়ানি রান্না করলে সবচেয়ে বেশি মজাদার, সবচেয়ে বেশি স্পাইসি, তারপর মশলাদার আর সুস্বাদু হয়। আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে। তো আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন। আপনারা যারাই বিরিয়ানি রান্না করতে পারেন, রান্না করেন সব সময়, তারা একবার আমার মতো করে চেষ্টা করে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমাকে সেটাও জানাবেন, আর যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবেন। আর হচ্ছে যারা নতুন রান্না শিখছে তাদের জন্য এটা সবচেয়ে সহজ পদ্ধতি আমি মনে করি বিরিয়ানি রান্না করার, সবাইকে ইমপ্রেস করার। তো এখানে দেখুন মাংসগুলো আমি মিশিয়ে দিলাম, মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। ভিডিওটা আমি অনেক ফার্স্টে করেছি, কিন্তু রান্না করতে প্রায় আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। অনেক ধৈর্য ধরে রান্না করেছি। তো এই যে দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে মাংসটাও মশলার সাথে। এবার দেখুন আমার রান্না মোটামুটি শেষ। এটা হচ্ছে প্রথম পর্যায়ের রান্না, যেটা বলেছিলাম আমি যে সয়াবিন দিয়ে মাংস রান্না করব, এটা তার সে পদ্ধতির শেষ, মানে রান্নাটা শেষ হয়ে গেল। সয়াবিন দিয়ে যেটা মাংস রান্না করব সেটা শেষ। সেটা আমি একটু তুলে রাখবো, কারণ শুকনো বিরিয়ানি অনেকে খেতে পছন্দ করেন না, একটু ঝোল চাই, মাংস চাই। সেজন্য আমি কি করছি, এটা রান্না করছি। এখান থেকে কিছুটা মাংস আমি এখন উঠিয়ে নিব, আলাদা করে রেখে দিব। এই যে দেখিয়ে দিলাম যে কিছুটা আমি তুলে নিয়েছি। এখানে কিন্তু আমি আলু নিয়ে নিই। তারপর দেখুন বাকি মাংস আর যেগুলো ছিল উপকরণ, সেগুলোর মধ্যে আমি বিরিয়ানি মশলা 1 প্যাকেট অ্যাড করে দিলাম, তারপর একটু পানি দিয়ে দিলাম। মাংসটাতে মূলত আমি বিরিয়ানি মশলা দিইনি, কারণ ওটা হচ্ছে মানে সচরাচর আমরা যেভাবে চিকেন রান্না করি সেই টাইপেরই রান্না করেছি। আর এখন বিরিয়ানি মশলা অ্যাড করার পর বিরিয়ানির জন্য মানে মাংসটা রেডি হচ্ছে। এখন এটাকে আমি আরও প্রায় 15 মিনিটের মতো কুক করব, ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে কুক করব। তো দেখতে থাকুন একটু ধৈর্য ধরে, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করেছি। অনেকে আমাকে লাইভে অনেকবার রিকোয়েস্ট করেছে যে বিরিয়ানির রেসিপিটা চাই, দিদি আপনার বিরিয়ানির রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। সে কারণেই জাস্ট অনেক কষ্ট করে করছি, যেহেতু আমার রান্নাঘরে কিন্তু জানালা নেই, মানে প্রচুর গরম, আর অনেক কষ্ট করেই রান্না করি, শ্যুট করি। তো আপনাদের সহযোগিতা কামনা করছি, একটু সাহায্য করবেন, সব সময় পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরণা দিবেন এগিয়ে যেতে। আশা করি আপনারা সব সময় আমার সাথে থাকবেন। তো দেখুন এখানে আমি নুনের পরিমাণটা একটু টেস্ট করে নিলাম, অ্যাড করতে হবে কিনা সেটা। তারপর এই যে এখন মোটামুটি বিরিয়ানির যেটা প্রথম ধাপের প্রসেসিং সেটা প্রায় কমপ্লিট। মাংসটা রান্না হয়ে গেলে দেখতে পাবেন কি করতে পারি। আর হচ্ছে আমি যখন বিরিয়ানি রান্না করি, চালগুলো আমি মাংসের সাথে একসাথে অ্যাড করে দেই না, কারণ আমার মনে হয় তাতে মাংসগুলো খেতে ভালোই লাগে না। যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে আমি অনেক বছর ধরে বিরিয়ানি রান্না করি, কিন্তু প্রথম কয়েকবার যখন আমি মাংসের সাথে চালসহ অ্যাড করে দিয়েছি, দেখেছি যে মাংসের টেস্টটা চলে যায়, বা ভাতগুলো খেতে অনেক মজা লাগে বিরিয়ানির। তো আমি সেই জিনিসটাকে একটু মডিফাই করলাম। দেখুন এখানে আমার বিরিয়ানির মাংসটা একদম পুরোপুরি কমপ্লিট কুক হয়ে গেছে। এখন আমি মাংসগুলো সব উঠিয়ে নিব, কিন্তু মশলাটা থেকে যাবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে রান্না করছি। এটা কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি রেসিপি, এত মজা হয়। আমরা সচরাচর যেটা বিরিয়ানি রান্না করি সেটার চেয়ে আপনার বহু গুণে মজা হবে, এটার গ্যারান্টি আমি দিলাম। একবার শুধু ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা যে কেমন লাগছে। ভালো না লাগলে আমাকে বলবেন যে আপনার রেসিপিটা ভালো হয়নি, আমিও ট্রাই করে দেখেছিলাম, আমাকে বলতে পারবেন। কারণ আমি অনেক অনেক মানুষ এখানে, প্রায় আমি আপনার 24 জন মানুষের জন্য বিরিয়ানি রান্না করছি। তো দুঃখিত, আমার সর্দি লেগেছে, তাই মাঝে মধ্যে ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। তো এখানে দেখুন মাংসটা পুরোপুরি আমি তুলে নিয়েছি, সাথে এখন লবণ অ্যাড করে দিয়েছি, যেহেতু চালগুলো আমি এই মশলাতেই ভাজবো। তো পানিটা একটু শুকিয়ে নিব, শুকিয়ে নেওয়ার পর আমি কিন্তু অপর পাশে মিনিকেট সিদ্ধ চাউল যেটা আছে সেটা কি করছি, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে কচলিয়ে ধুয়ে এই তো এখন ওই যে মশলাটা ছিল মাংসের, মশলার সাথে অ্যাড করে নিব।
এতে কি হয়, চালের ভেতরে মশলার যে ফ্লেভারটা অনেক ভালোভাবে ঢুকে যায়। আর হচ্ছে যে মাংসটার যে টেস্টটা, আমরা যে মাংস রান্না করলে আলাদা একটা টেস্ট পাওয়া যায়, সে টেস্টটা এখানে আপনি একদম কনফার্ম পাবেন। এমন মনে হবে না যে আপনি শক্ত বা শুকনা কিছু মাংস খাচ্ছেন, এরকম এটা ফিলই হবে না, এত ভালো লাগবে খেতে আপনার। তো দেখুন চালগুলো আমি সব দিয়ে দিলাম, এখন চালগুলোকে মশলাতে ভাজার পালা। একটু সময় নিয়ে ভাজবেন, যাতে মশলার যে পানিটা আমরা কষানোর সময় শুকিয়ে ফেলি, সেভাবে যেন চালের সাথে মশলার পানিটা শুকিয়ে যায়। তো দেখুন আমি নাড়াচাড়া করতেছি, কারণ হচ্ছে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় অনেকক্ষণ নাড়াচাড়া না করলে। তো এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন যে মশলার পানিটা একদম শুকিয়ে গেছে, চালের সাথে লেগে গেছে, একদম চালটা ভাজা ভাজা করে ফেলতে হবে। পোলাওর চাল যেভাবে আমরা ভাজি ঘিতে বা তেলে, সেরকম। তো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি চালটা একদম ভাজা ভাজা করে ফেলেছি। একটু সময় নিয়ে দেখাচ্ছি যাতে আপনারা পারফেক্টলি বিরিয়ানিটা কুক করতে পারেন, যাতে আপনারা এই বিরিয়ানিটা নিজের হাতে ট্রাই করার পরে আমি আই সোয়ার এটা বলতে পারি যে আপনাদের আর কোনো রেস্টুরেন্টের বিরিয়ানি খেতে ভালো লাগবে না। এতটা ভালো হয় যে আমার আর নিজের হাতের বিরিয়ানি আমি অনেক মানুষকে খাইয়েছি। আর আমার হাতের বিরিয়ানি খাওয়ার পরে আমার নিজেরও এটা মনে হয় যে আমার বাইরের খাবারের টেস্ট আর ভালো লাগে না। আমি সবসময় নিজেই সব কিছু মানে এক্সপেরিমেন্ট করতে চেষ্টা করি যে কিভাবে টেস্টটা একটু বাড়ানো যায়, একটু বেটার করা যায়। তো আমার আর বাইরের খাবারে খুব একটা রুচিবোধ হয় না, যেহেতু আমি নিজেই সবসময় এক্সপেরিমেন্টালভাবে রান্না করি। তো এটা হচ্ছে আমার নিজস্ব পদ্ধতি, যেটাই বললাম। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য এটা হচ্ছে আপনার খুব সহজ একটা পদ্ধতি, যে শিখে নেবেন রান্না, মানে খুব সহজে খুশি করে ফেলতে পারবেন মানুষকে। এবার দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখবেন পানিটা একদম শুকিয়ে ফেলেছি। আমি কিন্তু একটা ক্লিপও এখানে মিস করিনি, আমি একদম পুরোপুরি আপনাদের বোঝাতে চেষ্টা করছি যে কিভাবে রান্না করবেন। দেখুন আমার পাতিলটা দেখলেই বুঝতে পারবেন যে একদম চালটা শুকিয়ে গেছে এখন, মানে পানিটা পুরোটাই চাল খেয়ে নিয়েছে, টেনে ফেলেছে, একদম চালে শুকিয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আর একটু নাড়াচাড়া করার পরে আমি এবার পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর অবশ্যই আপনারা লবণটা টেস্ট করে নেবেন কতটুকু হয়েছে। এই যে পানি অ্যাড করে দিলাম আমি, যতটুকু চাল ছিল আমি কিন্তু ততটুকুই পানি দিয়েছি, তার বেশি পানি দিইনি। এই কারণে অনেকে এটা বলেন যে যতটুকু চাল রান্না হয় তার ডাবল পানি দিতে, কিন্তু আমি ডাবল পানি দিইনি। এই কারণে দিইনি কারণ চালটা আমি অনেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি সেটা ফুলে গেছে। আর হচ্ছে এই যতটুকু চাল দিয়েছি ততটুকু পরিমাণ পানি দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, একদম পারফেক্টলি কুক হয়ে যাবে, বেশিও হবে না কমও হবে না। তো দেখতে থাকুন, আমি কিন্তু আর পানি অ্যাড করব না। এই যে আমার চালে বলক চলে আসছে, এবার একটু নাড়াচাড়া করে দিব ভালো করে। নাড়াচাড়া করে যখন চালটা ফুটে উঠবে, আমি আবারও বলছি, যখন দেখবেন আপনার চালটা 80% কুক হয়ে গেছে, তখনই এখানে আপনি যে মাংসটা, বিরিয়ানির মাংসটা তুলে রেখেছেন সেটা অ্যাড করে দিবেন। এখানে আমি ফ্লেভারের জন্য জাস্ট ছোটো চামচে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা অপশনাল, বাট আমি গেস্টের জন্য রান্না করেছিলাম বিধায় একটুখানি অ্যাড করেছি, ওরা যেহেতু পছন্দ করে। কিন্তু পার্সোনালি আমাদের ফ্যামিলিতে আমরা কেউ ঘি পছন্দ করি না। তো এবার দেখুন চালটা যখন দেখবেন 80% কুক হয়ে গেছে, তখনই এখানে মাংসটা অ্যাড করবেন। আমি বারবার বলছি, খেয়াল করে দেখবেন আমি কিভাবে রান্না করছি। পারফেক্ট রান্নার জন্য অবশ্যই আপনার ধৈর্যের প্রয়োজন। আর আমরা যখন রান্না করি, মূলত একটা রান্না করতেই আমাদের আধা ঘন্টার বেশি সময় লেগে যায়। তাহলে একজনের ভিডিও আপনি ধৈর্য ধরে যদি না দেখেন, রান্নাটা কিভাবে শিখবেন? জায়গা ভেদে, জেলা ভেদে রান্নাগুলো একটু ভিন্ন হয়, রান্নার টেস্টটাও ভিন্ন হয়, উপকরণগুলোতেও অনেক পরিবর্তন আসে। আমিও প্রথমবার সয়াবিন দিয়ে এটা ট্রাই করে দেখলাম, আই হোপ খুব ভালো হবে। আসলেই খুব ভালো হয়েছে। এখানে দেখুন পরবর্তীতে আমি মাংসটা কিন্তু 80% রাইসটা কুক হওয়ার পরেই দিয়ে দিয়েছি। এতে করে কি হবে, এতে করে আপনার
মাংসটা পারফেক্ট থাকবে। আর কিছু মাংস রেখে দিয়েছি যেটা পরবর্তীতে আমি অ্যাড করব, তো সবগুলো একসাথে দিলাম না। তো দেখুন এখানে এটা করলে কি হবে, আপনার মাংসের টেস্টটা এত ভালো থাকবে। এই যে আমি একটু চেক করে দেখলাম যে চালটা রান্না হয়ে গেছে কি না, যে দেখলাম 90%ই কুক হয়ে গেছে, আর একটু যা আছে তা কিছুক্ষণের মধ্যেই কুক হয়ে যাবে, একদম পারফেক্ট হবে, ঝরঝরা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানি রান্না। একটু সময় করে রান্না করলেও মানে এটা টেস্ট যে কী দারুণ ছিল এটা বলার মতো না। আমার মেয়েরা বা আমাদের বাসায় যারা গেস্ট আসছিল তারা খুব খুশি হয়ে গেছিলো এই রান্নাটা খেয়ে, বিরিয়ানিটা খেয়ে। তো আসলে অসাধারণ হয়েছে। আমার মা কিন্তু বিরিয়ানি খায় না, কিন্তু আমি ওই দিন কিন্তু আমার মাকেও টেস্ট করিয়েছি। এটাই আমার সবচেয়ে বড় সফলতা, যে বিরিয়ানি আমার মা খেতে চায় না বা পছন্দ করে না, তার বিরিয়ানির মশলার যে স্মেল সেটা ভালো লাগে না। তাই আমি মাকে বললাম যে তুমি একবার খেয়ে দেখো, তোমার অনেক ভালো লাগবে। তো অশেষ কৃতজ্ঞতা, সবাই ট্রাই করে দেখবেন। অনেক সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, সাথে থাকবেন।